রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করলেন মির্জা ফখরুল। প্রজ্ঞাপন জারি, ভারত, পাকিস্তান, নেপালের অভিনন্দন, শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন, এলজিআরডি মন্ত্রী মঈন খান, তথ্যে আন্দালিব রহমান পার্থ, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। কুষ্টিয়ার খোকসায় ৩০ বছর পর খাল পুনঃখননে কমেছে জলাবদ্ধতা, সেচের ভোগান্তিতে স্বস্তি ফিরেছে কৃষকের, কৃষিতে নতুন সম্ভাবনা। এবং ডেঙ্গুর হটস্পট বরগুনা, ১ বছরে বদলায়নি চিত্র, বাড়ছে রোগীর সংখ্যা, পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা, মশক নিধন কার্যক্রম জোরদার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10টায় তার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠান উপলক্ষে নতুন রূপে সাজে দরবার হল। ঐতিহাসিক হলে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আরও উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। পরে রীতি অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্ব বুঝিয়ে দেন। রাষ্ট্রপতির শপথের পর নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ শেষে বিয়োগলে বেজে ওঠে জাতীয় সংগীতের সুর। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের নতুন শপথ নেয়া নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন ও পুনর্গঠন বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আব্দুল মুইন খান স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সাচিং প্রো জেরিকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আর আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী ও এম রশিদুজ্জামান মিল্লাত বিমান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আফরোজা খান রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে শামীম কায়সারকে। এদিকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়দ ইসলামও আগের পদে থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় 2 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রায় 3 দশক পর প্রাণ ফিরে পেয়েছে কুষ্টিয়ার খোকসার 2টি খাল। 11.5 কিলোমিটার খাল পুনঃখননের ফলে সেচ সংকট ও জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন শিমুলিয়া ও মোড়াগাছা ইউনিয়নের কয়েক হাজার চাষি। কৃষি বিভাগ বলছে, খাল পুনঃখননের কারণে পাট চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পার্থসারথী ঘোষের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ও মোড়াগাছা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয় 2টি খাল। নাব্য হারিয়ে প্রায় 30 বছর মৃত ছিল। অবশেষে 11.5 কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। ব্যয় হয়েছে 3.5 কোটি টাকা। খাল দুটিতে প্রবাহ ফেরায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তারা বলছেন, সেচ সংকট দূর হওয়ার পাশাপাশি মাছের চাষ বাড়বে। খাল খননের পরে আমরা সুবিধা পাচ্ছি, যেমন পানি আগে শুকায় যেত, পানি থাকতো না। আগে আবর্জনা হয়ে গেছিল, পাশে বসে বড়ি টড়িয়ে গেছিল, আর এখন চুয়াটো হয়ে গেছে, এখন পানি বাড়া চলিয়ে যাচ্ছে। তো মাহনারের উপকার হবে, পাটের উপকার হবে, ওই 2-3 ফসল করতে পারবো। খালেতে পানি সেচে আপনার ধান লাগাতে পারবি। খালে তার সুবিধা পাওয়া যাবে, পাট যখন বোনা পড়বে তখন খালে পানি থাকবে, সেচ দেওয়া যাবে। খাল পুনঃখননের জন্য পাট চাষের নতুন সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর প্রকল্পটি বাস্তবায়ন সংস্থা বলছে, খালে পানি প্রবাহের কারণে চাষাবাদে ইতিবাচক পরিবর্তন আসবে। পাট জাগ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জলাধার তৈরি হয়েছে। খোকসা উপজেলা কিন্তু নিচু এলাকা, পানি জমে থাকতো, এতে ফসলের মাঠ অনেক ক্ষতিগ্রস্ত হতো। খাল খননের ফলে পানি বের হয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এতে জলাবদ্ধতা কমেছে। খালের সাথে নদীর সংযোগ আছে, এই মাছগুলো তাদের প্রজনন মৌসুমে খালের মাধ্যমে বিল এবং নদীতে তাদের সংযোগ তৈরি হয়, তারা অবাধে প্রজনন করতে পারবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে এবার পাটের চাষ খুব ভালো হয়েছে। তাদের এই পাট জাগ দেওয়ার ক্ষেত্রে সোনালী ফসল হিসেবে আমাদের যে পাট উন্নয়ন কাজে লাগে, সেটা সবচেয়ে বেশি তার উপকার খুবই এটা সফলতা পাবে। খাল পুনঃখননের উদ্যোগ কৃষি ও মৎস্য খাতের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীতে গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস চরমে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি পাম্পে দেখা দিয়েছে তীব্র সংকট। ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। কোনো পাম্প থাকছে বন্ধ। একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, বিপর্যস্ত হচ্ছে জীবন জীবিকা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এখন আমাকে সংসার চালাইতে বড় কষ্ট। 30-40 হাজার টাকা ঋণ করে আমরা বর্তমানে চলতে আছি, মানে সুদ দেয় না, এরপর চলি। গাড়ির চাকা থেমে গেলে সঙ্গে থেমে যায় জীবনের চাকাও। ঠিক যেমনি ভাবে থেমে আছে সিএনজি পাম্পের গাড়িগুলো। গ্যাস না থাকায় কেউ আবার টেনে আনছেন সিএনজি। গাড়িতে গ্যাস নাই, এই কারণে টেনে আনিয়ে আসতেছি, কারণ সেলফ মারলে তো সেলফ নষ্ট হয়ে যাবে, বারবার কি সেলফ মারা সম্ভব হয়? বেশ কিছুদিন ধরে চলমান গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চালকদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্যাস পাম্প উপরে গেলে 60 টাকা 70 টাকা, আবার মনে করেন আর এক পাম্পে যাইয়া 3 ঘন্টা কাটান লাগবে। অনেক ক্ষতি হয়। এই যে 4-5 ঘন্টা সিরিয়ালে, সকাল 7টার দিকে সিরিয়াল দিচ্ছে, এখনো গ্যাসের লাইনেই আছে। আয় কমে যাচ্ছে, বাড়ছে গাড়ি পরিচালনার খরচ এবং তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। প্রতিদিনের গাড়ির জমা দিতেও হিমশিম খাচ্ছেন তারা। আমরা 10-15 বছর ধরে আমি সিএনজি চালাই,
আমি এরকম সময় এরকম সমস্যা কোনোদিন দেখিনি। মনে করেন বেতন নিতেই খুব কষ্ট হয়ে যায়, মালিকের জমা তো দূরের কথা। গ্যাস না থাকায় কোনো কোনো স্টেশন বন্ধ রাখা হচ্ছে। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে থেকে 60 টাকা 70 টাকার গ্যাস পাই, যেটা সত্য তো আর কি বিষয়টা। তো এরকম হলে তো একটা জীবন বাঁচানো যায় না, ফ্যামিলি বাঁচানো যায় না, কষ্ট হয় অনেক। গ্যাস বাংলাদেশে উৎপাদন, আমরাই গ্যাস পাইতেছি না। বিশেষ করে মোটর লাইনে যারা আছি, এরকম গ্যাসের সংকট হইলে আমাদের তো ফ্যামিলি আছে না, তা আমরা কিভাবে চলি এভাবে? এর সঙ্গে দিনের বিভিন্ন সময় ও রাতের লোডশেডিংয়ে দুর্ভোগ আরও বাড়ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সেখানে চলে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার হুমায়ুন কবির। হুমায়ুন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10টার মধ্যে এখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করবেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আশাকে কেন্দ্র করে এখানে অর্থাৎ সাভার যে জাতীয় স্মৃতিসৌধ সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমরা দেখেছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এখানে। অর্থাৎ যখন তার মহামান্য রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে আসবেন, তাকে সশস্ত্র বাহিনীর চৌকস সদস্য যারা আছেন তারা তাকে গার্ড অব অনার প্রদান করবেন। এখানে মহান রাষ্ট্রপতি অর্থাৎ মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আমরা যতটুকু জেনেছি যে এখানে যে অর্থাৎ পরিদর্শন যে বই সেখানে তিনি স্বাক্ষর করবেন। আপনি জানেন যে গতকালকে কিন্তু অর্থাৎ বঙ্গভবনের দরবার হলে অর্থাৎ 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করেছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার আগে অর্থাৎ আগের দিন অর্থাৎ সংসদ সদস্যদের সরাসরি ভোটে কিন্তু অর্থাৎ 255 ভোটে অর্থাৎ তিনি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি পদে। এখানে অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3 বাহিনীর যারা আছে গার্ড অব অনার প্রদান করবেন, অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যরা, তারা কিন্তু রিহার্সাল করছেন কীভাবে তাকে অর্থাৎ এখানে গার্ড অব অনার প্রদান করা যায়। তো মহামান্য রাষ্ট্রপতি অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি জানেন যে অর্থাৎ তার আগে উনি কিন্তু অর্থাৎ বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পর এলজিইডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখানে অর্থাৎ প্রধানমন্ত্রী পক্ষ থেকে অর্থাৎ সংসদ সদস্যরা সরাসরি ভোটে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়েছেন। অর্থাৎ কর্নেল ওলি ছিল তার কিন্তু প্রতিদ্বন্দ্বী, তিনি অর্থাৎ 62 জন সদস্যের ভোট পেয়েছেন, কিন্তু অর্থাৎ 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি। তো আমরা তার রাষ্ট্রপতি আসার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে আসার পর তাকে যে গার্ড অব অনার প্রদান করা হবে সে অপেক্ষায় আমরা রয়েছি। লিজা, সাভার থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। জি হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। গেল বছর ডেঙ্গুর অন্যতম হটস্পট ছিল দক্ষিণের জেলা বরগুনা। 1 বছর পার হলেও বদলায়নি সেই চিত্র। ফের এডিস মশার আতুর ঘরে পরিণত হয়েছে জেলাটি। চলতি মৌসুমে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গোলাম হায়দার স্বপনের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গেল বছর ডেঙ্গুতে 10,000-এর বেশি আক্রান্ত আর 58 জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে বরগুনাবাসীকে। দেশের মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় 10% ছিল বরগুনা জেলার। পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে 1 বছর পার হলেও সেই চিত্র বদলায়নি। চলতি মৌসুমে জমে থাকা নোংরা পানি, পরিত্যক্ত ডোবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনায় ফের চোখ রাঙাচ্ছে মশার লার্ভা। সন্ধ্যার সময় মশার জন্য টেহা যায় না, মশায় যে কামড়ায় ঘুরিয়া প্রত্যেকেই আর কি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছি। ওই রকমের ঔষধ দেওয়া হয় না, মাঝে মধ্যে একটু ধুমো দেওয়া হয়। মশক নিধনের যে কার্যক্রম সেটিও আসলে এখন আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা আতঙ্কের মধ্যে আছি বরগুনা পৌরবাসী এবং গ্রামের। মহামারী আকার যাতে না ধারণ করে সেই জন্য প্রশাসনের আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার লার্ভা নিধন কার্যক্রম পরিচালনার কথা জানালেন স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ। প্রাদুর্ভাব প্রবণ এলাকা এই সমস্ত ইউনিয়নকে আমরা চিহ্নিত করে জোরদার কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি গতবারের মতো এবার সেই রকম একটা পরিস্থিতি তৈরি হবে না, আমরা হয়তো একটা কমফোর্ট জোনে থাকতে পারবো। পর্যাপ্ত পরিমাণ অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড মজুত করেছি, অতিরিক্ত ফগার মেশিন ক্রয় করেছি। এলাকায় নিরবিচ্ছিন্নভাবে আমরা ঔষধ প্রয়োগ করতে পারি। দ্রুত কার্যকর মশক নিধন অভিযান চালানো না হলে এবারও ডেঙ্গু পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে বলে শঙ্কা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেবহাটায় মাছের ঘের ও ফাঁকা জমিতে অসময়ে হাইব্রিড জাতের তরমুজ চাষ করে যেমন তাক লাগিয়েছেন স্থানীয় কৃষকরা, তরমুজ চাষ করে অনেক বেকার যুবক, মহিলা, শিক্ষার্থী ও কৃষক স্বাবলম্বী হচ্ছেন। অসময় তরমুজের চাষ করে একদিকে যেমন বেকার ও কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে নতুন এই কৃষি পণ্য চাষে মহিলারাও উদ্বুদ্ধ হচ্ছেন। আর কে বাপ্পার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। জেলায় মৎস্য ঘেরের জমিতে মাচা পদ্ধতিতে ও কৃষি জমিতে সবজি চাষের পাশাপাশি অসময়ের তরমুজ চাষ শুরু হয়েছে। এতে করে জেলায় কমেছে বেকারত্বের হার। জেলার কৃষক ও বেকার যুবকদের বিনামূল্যে অসময়ের তরমুজ বীজ ও সার সরবরাহ করছে কৃষি বিভাগ। প্রতি বিঘা জমিতে 100 গ্রাম থেকে 120 গ্রাম বীজ রোপণ করা যায়। এই তরমুজ প্রতি কেজি 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অনেকে ঘেরের নিজস্ব জমিতে এই তরমুজের চাষে ঝুঁকছেন। চাষ করে কৃষি দপ্তর থেকে কিছু সাহায্য দেয় আর কিছু ওই খরচও দেয়, যাতে বাঁচান করার জন্য ঘড়ি পাড়ে। আগে আমরা এই অফ সিজন তরমুজ চাষ সম্পর্কে জানতাম, কৃষি অফিসের সহযোগিতায় তরমুজ চাষ করেছি। এই তরমুজ চাষে মহিলারা উদ্বুদ্ধ হচ্ছেন, পাশাপাশি আগামীতে আরো বড় আকারে এই চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে বলে জানায় কৃষি বিভাগ। এবছর আমাদের উপজেলাতে মোট 37 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এই তরমুজ চাষ বৃদ্ধির জন্য আমরা কৃষকদের বিভিন্ন ধরনের বীজ, সার এবং প্রশিক্ষণ প্রদান করে থাকি। অসময়ের তরমুজের চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন এবং দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে বলে জানায় এই কর্মকর্তা। অনাবাদি জমিতে অফ সিজনে তরমুজ চাষ করে একই সাথে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এবছর মোট 37 হেক্টর জমিতে এই অসময়ের তরমুজ চাষ করা হচ্ছে, গত বছর যেটা ছিল 30 হেক্টর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ফরিদপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন 2 কিলোমিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি, স্কুল, মসজিদ, মন্দির, কবরস্থান সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। আড়িয়াল খাঁ নদের ভাঙনে ফরিদপুরের সদরপুরে গেল কয়েকদিনে বিলীন হয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি, স্কুল, মসজিদ, মন্দির, কবরস্থান সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আমাদের স্কুল প্রায় কাছে চলে যাচ্ছে, আমরা চাই আমাদের স্কুলটা যেন না ভাঙে। আমরা সরকারের কাছে দাবি করছি যে আমাদের এখানে দ্রুত যেন স্থানীয় বাঁধন করে। আমরা চাই অতি দ্রুত এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করে যেন এই নদীটাকে শাসন করা হয়। সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নে ভাঙনের হাত থেকে বাঁচতে বসতবাড়ি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন অনেকেই। কেউ বা কাটছেন গাছ, আবার কেউ বা নদী তীরে বসে আছেন সব হারিয়ে। অস্তিত্ব সংকটে বসতবাড়ি আর বাপ দাদার স্মৃতি। 5-6 বার ভাঙছি নদীতে, এখন ভাঙার পর কালকে আবার পরের ভেতর নিয়ে ঘর দরজা রাখছি। এখন আমাদের মাথার মতো কাইতে গেছে, রাত্রে ঘর দুয়ার ভাঙিয়ে নিয়ে গেছে। কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, আপনারা যত পারেন তাড়াহুড়া করে আমাদের নদীটা বেঁধে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের এই আফসার মুন্সিরকান্দি যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী বাঁধের ব্যবস্থা করবেন। এই পরিস্থিতিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। অতি তাড়াতাড়ি এই এলাকায় একটি নদী বেড়ি বাঁধের সুব্যবস্থা
হয় সেটাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা প্রশাসন বলছে ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগের মাধ্যমে ভাঙনটা প্রতিহত করার চেষ্টা করবে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, অনুমতি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ভাঙন প্রবণ অংশগুলোকে অ্যাড্রেস করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, স্যাররা এই বিষয়ে অবগত। স্যারদের অনুমতি পেলে আমরা ওইখানে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগের মাধ্যমে কাজ শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কিছু গাছ রোপণ করব আমরা বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহের ত্রিশালে পিএফজির ত্রৈমাসিক সভা ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেড় যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক ভোরের কাগজের মোহাম্মদ হানিফ মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক দেশ টিভির রাসেল মাহমুদ। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে গ্রাম পুনর্বাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে রঘুনাথপুরের দিঘুলি ও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা। আমাদের এই জেলা নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণমালা সীতাকুঞ্জের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। নানা আয়োজনে টাঙ্গাইলের সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এলাকাবাসী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মেয়র প্রার্থী আনোয়ার হোসেন মুকুলের নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দাওয়াতে ইসলামের উদ্যোগে চাঁদপুরে নদীপথে আজিমুসান জুলুসে মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ির নাট মন্দির প্রাঙ্গণে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধের সীমা ছাড়িয়ে গেছে। এসব নিষেধাজ্ঞাকে সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেন তিনি। শনিবার ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানানো হয়েছে। তিনি আরও জানান, নতুন নিষেধাজ্ঞার এই ঘোষণা জাতিসংঘের সকল স্বাধীন সদস্য রাষ্ট্রের উপর যুক্তরাষ্ট্রের বহিঃরাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। অর্থনৈতিক জবরদস্তিকে একটি আন্তর্জাতিক অপরাধ এবং অন্যায় কাজ হিসেবে আখ্যায়িত করেছেন বাঘেই। খেলার খবর ফুটবল। ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার সাবিনহোকে দলে ফিরিয়েছেন টটেনহ্যাম হটস্পার। চুক্তি অনুযায়ী টটেনহ্যাম প্রাথমিক ফি হিসেবে ৭৫ মিলিয়ন পাউন্ড প্রদান করবে, যা বোনাস সহ ৮৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করানোর আগে লন্ডনের ক্লাবটিতে তার স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল সম্পন্ন করার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। টটেনহ্যামের নতুন কোচ রবার্তো দে জেরবির আক্রমণ ভাগ শক্তিশালীকরণের মহাপরিকল্পনার অংশ হিসেবে তাকে দলে আনা হচ্ছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, বিরোধী দলকে সভাপতি পদ দেয়া নিয়ে অনিশ্চয়তা, মন্ত্রিসভার আকার আরও বাড়ল, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল। এরপরে আছে দৈনিক ইত্তেফাক,
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল, কাল উঠবেন বঙ্গভবনে। গ্যাস বিদ্যুৎ সংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের। প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ পাবে। এরপরে আছে সমকাল। মন্ত্রিসভা আকারে তৃতীয় বৃহত্তম, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ। রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্মাণ কাজের বিলম্বে ব্যয় বেড়ে দ্বিগুণ হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা, স্থানীয় সরকারে মঈন খান, তথ্যে পার্থ, সাচিংপ্রো, পার্বত্য চট্টগ্রাম, ধর্মে শামীম। প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যুগান্তরের শিরোনাম, শপথ নিলেন মির্জা ফখরুল, দেশের 23তম রাষ্ট্রপতি। আকাশপথে হুন্ডি সিন্ডিকেট, ঝকঝকে ইউনিফর্মের আড়ালে মেগা স্কেম। গুম খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর, ভাতা, চিকিৎসা, শিক্ষা সহায়তা ও কর্মসংস্থান। সর্বশেষ আছে আমার দেশ। সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, 6 মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ। রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম। সংসদ ও রাজপথে সোচ্চার থাকার চেষ্টায় বিরোধী দল। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করলেন মির্জা ফখরুল, প্রজ্ঞাপন জারি। ভারত, পাকিস্তান, নেপালের অভিনন্দন, শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন, এলজিআরডি মন্ত্রী মঈন খান, তথ্যে আন্দালিব রহমান পার্থ, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লা। কুষ্টিয়ার খোকসায় 30 বছর পর খাল পুনঃখননে কমেছে জলাবদ্ধতা, সেচের ভোগান্তিতে স্বস্তি ফিরেছে কৃষকের, কৃষিতে নতুন সম্ভাবনা। এবং ডেঙ্গুর হটস্পট বরগুনা, 1 বছরে বদলায়নি চিত্র, বাড়ছে রোগীর সংখ্যা, পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা, মশক নিধন কার্যক্রম জোরদার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।